রাফসান নিজেকে সংযত করে রাখলো। সাখাওয়াতকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলার মতো কোনো সুযোগই পাচ্ছে না। হইচই আর চিল্লাচিল্লিতে জায়গাটা একদম হট্টগোলে পরিণত হয়েছে। মেহনাজের চোখে মুখে রাগে লাল হয়ে আছে। রাফসান মেহনাজকে কিছু বলতে যাচ্ছিল, তখনই ওর এক আঙ্গুল উঠিয়ে জোরে ধমক মারল। চুপ, একদম চুপ লাফেঙ্গা ছেলে কোথাকার। এই তোর ঘরে মা বোন নেই? একটা মেয়ের সাথে অসভ্যতামি করেও আবার কথা বলছিস? মেহনাজের কথায় রাফসানের রাগ চরমে উঠে গেল। মটপট করে উঠল ওর চিবুক। মেহনাজের দিকে ওর ক্ষুদ্রাকার চাহনি বিরাজমান। তা দেখে মেহনাজ আরও বেশি উত্তেজিত হয়ে উঠল। লুবনা অনেক চেষ্টা করেও ওকে থামাতে পারল না। মেহনাজের সাথে তাল মিলিয়ে কিছু স্টুডেন্ট শোরগোল শুরু করে দিয়েছে। ওখানকার অবস্থা খারাপ দেখে প্রফেসর সাখাওয়াত মেহনাজ আর রাফসানকে প্রিন্সিপাল রুমে নিয়ে গেল। রাফসান আর মেহনাজ প্রিন্সিপাল মাহফুজুর রহমানের রুমে দাঁড়িয়ে আছে। মেহনাজ অনবরত কেঁদে যাচ্ছে। রাফসান প্রিন্সিপালকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু প্রিন্সিপাল আর কোনো কথা শুনতে নারাজ। প্রফেসর সাখাওয়াত প্রিন্সিপালকে সব কিছু খুলে বলল। সব শুনে প্রিন্সিপাল মাহফুজুর রহমানকে তৎক্ষণাৎ রাফসানকে অসদাচরণের কারণে ভার্সিটি থেকে 3 মাসের জন্য এক্সপেল করে দিল। মেহরাজের মুখে এক ধরনের বিজয়ের হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি রাফসানের হৃদয়ে এক অজানা ক্রোধের আগুন জ্বালিয়ে দিল। রাফসান ওর হাতে শক্ত করে মুঠো করে রেখেছে, যেন নিজেকে সংযত করার চেষ্টা করছে। রাফসান শক্ত স্বরে বলে উঠল, স্যার, আমাকে কথা বলার সামান্য সুযোগও যদি দিতেন তাহলে এমন ভুল সিদ্ধান্ত নিতেন না। তবে কোনো সমস্যা নেই, 3 মাস ভার্সিটি থেকে দূরে থাকতে পারবো, কিন্তু এর একটা প্রতিফল হবে। প্রিন্সিপাল চোখ তুলে তাকালেন। তুমি কি বোঝাতে চাইছো রাফসান? রাফসান চুপ করে প্রিন্সিপালের প্রশ্নের উত্তর না দিয়ে সোজা দরজা ঠেলে বেরিয়ে যেতে নিয়ে ও মেহনাজের দিকে এক ঝলক তাকিয়ে বিষাদমাখা দৃষ্টিতে বলে গেল, এই অপমানের হিসেব আমি ঠিক বুঝে নেব। মেহনাজ প্রথমে ভয় পেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে ভাবলো, যা ইচ্ছে করুন, মেয়েদের অসম্মান করার এটাই তার উচিত শিক্ষা। রাফসান ভার্সিটি থেকে বেরিয়ে বাইকের কাছে এসে হাত মুঠ করে সিটের ওপরে জোরে জোরে কয়েকটি ঘুষি মারল। রাফসানের বন্ধুরা ওর পাশে দাঁড়িয়ে আছে, কেউ ভয়ে ওকে কিছু বলার সাহস পাচ্ছে না। ওর মনের ভেতরে ক্ষোভ আর অভিমানের অন্ধকার ঘনিয়ে আসলো। আমি তোকে এমন শিক্ষা দেব যা তুই জীবনেও ভুলবি না। আমাকে অপমান করার শাস্তি তোকে পেতেই হবে। তোকে আমি যন্ত্রণার করাঘাতে তিলে তিলে কষ্ট দিয়ে মারব। রাফসান নিজের পরিকল্পনা মাথায় সাজাতে লাগলো। অন্যদিকে মেহনাজ প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে ক্যাম্পাসের মাঠের প্রোগ্রামের দিকে এলো। লুবনা ওর হাত ধরে প্রশংসিত কণ্ঠে বলল, তুই কি দারুণ কাজ করলি বেস্টি। যার সামনে কেউ কথা বলতে ভয় পায় সেই রাফসান মির্জাকে থাপ্পড় মারলি, প্রিন্সিপালকে দিয়ে এক্সপেল করালি। তোর সাহস আছে দোস্ত। মেহনাজ অষ্টপুটে ক্রুদ্ধ হাসলো। ওর মতন লাফাঙ্গা ছেলের সাথে এভাবেই সাহায্য করা উচিত, যাতে দ্বিতীয়বার কোনো মেয়ের সম্মানের সাথে খেলা করার সাহস আর কখনো না দেখায়। মেহনাজের কণ্ঠে প্রফুল্লতার সাফ স্পষ্ট আকারে ফুটে উঠল, কিন্তু মেহনাজ জানতো না যে তার এই কথাগুলো রাফসান ঠিকই শুনে নিয়েছে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রাফসান তার দিকে অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রায় ঘন্টাখানিক পর প্রোগ্রাম শেষ হয়ে গেল। মেহনাজ আর লুবনা ভার্সিটি থেকে বের হয়ে গেল। রাস্তায় কিছু দূর আসার পর যে যার মতো করে নিজেদের বাড়ির রাস্তা ধরল। মেহনাজ কিছু দূর যেতেই কেউ একজন পেছন থেকে ওর মুখ চেপে ধরল। প্রায় ঘন্টাখানেক অবচেতন থাকার পর একটু একটু করে সজ্ঞানে বিচরণ করছে। মেহনাজ পিটপিট করে চোখ খোলার চেষ্টা করছে। মাথাটা ভারী, প্রচণ্ড রকমের ঝিমঝিম করছে ওর। ধীরে ধীরে চোখ খুলে দেখলো একটা অন্ধকার ঘর, চারপাশে সব কিছুই তার অচেনা। ঘরের মধ্যে উদ্ভট একটা গন্ধ। সেই গন্ধে ক্রমে ক্রমে মেহনাজের গা গুলিয়ে আসছে। সে হাত পা নাড়ানোর চেষ্টা করতে টের পায় শক্ত দড়ির বাঁধনে তার হাত পা আটকে আছে। মুখেও শক্ত কিছু পেঁচানো, যা তার চিৎকার করার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তার মস্তিষ্ক তাকে জানান দিচ্ছে সে কোনো বিপদের মধ্যে পড়েছে। তার হৃদয় স্পন্দন বাড়তে থাকে, মনে হয় বুকটা যেন ধড়ফড় করে বেরিয়ে আসবে। চিন্তা করার চেষ্টা করছে কিভাবে এখন এখানে এলো, কিন্তু কিছুই মনে পড়ছে না। মাথার ভেতরে যেন এক ঝড় বইছে। হঠাৎ মনে হলো কেউ তার সামনে বসে আছে। ভয়ে ওর বুকের ধুকপুকানি ক্রমশই বেড়ে চলেছে। ঘরের মধ্যে পিন পতন নীরবতা বিরাজ করছে।
শুধু তার নিঃশ্বাসের ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ ছাড়া আর কোনো কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ এক গম্ভীর কণ্ঠস্বর ঘরের নীরবতা রোধ করলো। হ্যালো মিস মেহনাজ শিকদার, ঘুম ভেঙেছে আপনার? কণ্ঠস্বরটা মেনাজের কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই ও চমকে উঠল। কণ্ঠস্বরটা তার কাছে বেশ পরিচিত মনে হচ্ছে। এই কণ্ঠস্বরটা যেন কোথাও শুনেছে, কিন্তু এই মুহূর্তে ঠিক মনে করতে পারছে না। মেহনাজ ডুব দিল ঘোর এক ভাবনায়। হঠাৎ ওর ভাবনায় ছেদ ঘটিয়ে ঘরের লাইট জ্বলে উঠল। হঠাৎ তীব্র আলোয় ঝলকানিতে মেহনাজ চোখ পিটপিটে বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করতেই যা দেখলো, তাতে তার রাগ আর বিস্ময়ে শরীর কেঁপে উঠল। তার সামনে একটি চেয়ারে পায়ের উপরে পা তুলে নির্বিকার ভঙ্গিতে বসে আছে রাফসান মির্জা। তার ঠোঁটের কোণে সিগারেট যা থেকে ধোয়া উঠছে, আর অন্য হাতে ঝিকিমিকি করা ওয়াইনের গ্লাস। রাফসানের মুখে এক ধরনের বিদ্রুপের হাসি, যেন সে পুরো পরিস্থিতিটা উপভোগ করছে। রাফসান সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে ছেড়ে ঠান্ডা কণ্ঠে বলল, কেমন লাগছে মিস শিকদার? এই অবস্থার জন্য প্রস্তুত ছিলেন না, তাই না? মেহনাজের চোখ দুটো রাগে জ্বলে উঠল। রাগে তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। সে হাত পা বাঁধা অবস্থায় তেও নিজেকে মুক্ত করার জন্য ছটফট করতে লাগলো। মুখ দিয়ে কোনো শব্দ বের করতে না পারলেও তার চোখের দৃষ্টি যেন চিৎকার করে কিছু বলতে চাইছে। রাফসান খানিকটা শব্দ করে হেসে উঠল। তোমার এই তীক্ষ্ণ দৃষ্টি আর রাগ আমাকে আরো বেশি বিনোদন দিচ্ছে মিস মেহনাজ। সত্যি বলতে আমি এটা উপভোগ করছি। তুমি আমার সঙ্গে যা করেছো তার জন্য এটা ন্যায্য শাস্তি। তবে চিন্তা করো না, এটা তো কেবলমাত্র শুরু। কথাটা বলে রাফসান ওয়াইনের গ্লাসটা একটা টেবিলের ওপরে রেখে বসা থেকে উঠে মেহনাজের কাছে এগিয়ে গেল। সিগারেটটা ঠোঁটে ধরে তাতে লম্বা একটা টান দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়লো। ওর মুখ বরাবর সিগারেটের গন্ধে মেহনাজের যেন দম বন্ধ হয়ে আসছে। ধোঁয়াতে ওর চোখ মুখ জ্বালা করছে। ও সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না। ওর চোখ জোড়া লাল হয়ে উঠল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। মেহনাজের চোখের পানি দেখে রাফসান অস্থির হয়ে পড়ল। ওর চোখের পানির প্রতিটি ফোঁটা যেন রাফসানের কলিজায় গিয়ে আঘাত করছে। এতক্ষণ রাগের বশে ও কোনো হুঁশ ছিল না। রাফসান দ্রুত উঠে গিয়ে সিগারেটের দানিতে সিগারেটটা নিভিয়ে ফেলল। টিস্যু বক্স থেকে টিস্যু এনে মেহনাজের চোখের পানি মুছে দিতেই ওর চোখের দিকে হাত বাড়ালো। তৎক্ষণাৎ মেহনাজ ওর মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে ফেলল। রাফসান ওর এক হাত দিয়ে মেহনাজের গাল দুটো কিছুটা শক্ত করে চেপে ধরে মুখটা ওর বরাবর ঘুরালো। তারপর টিস্যু দিয়ে খুব সুন্দর করে আলতোভাবে যত্ন সহকারে ওর চোখের পানি মুছে দিল। মেহনাজের চোখে রাফসানের জন্য ঘৃণা যেন জলজল করছে, কিন্তু এতে রাফসানের কোনো হেলদোল নেই। রাফসান মেহনাজের মুখ থেকে কাপড়টা খুলে দিল। সঙ্গে সঙ্গে মেহনাজ চেঁচিয়ে উঠল, ইডিয়েট, স্টুপিড, লনসেন্স, লাফাঙ্গা ছেলে কোথাকার! আজকে ভার্সিটি থেকে এক্সফেল হয়েও তোর কখনো শিক্ষা হয়নি, তাই না? নির্লজ্জ বখাটা ছেলে কোথাকার! মেহনাজের কথাগুলো রাফসানের মনের জ্বালা বাড়িয়ে দিল। ও দপ করে শির তুলল। চুপ, একদম চুপ, আওয়াজ কম। এখানে শুধুমাত্র আমার খবরদারি চলে, আর কারো না। আর তোমার জন্য আমি এক্সফেল হয়েছি, আর তুমি আমার সেই এক্সফেল তুলে নেবে। রাফসানের কথা শুনে মেহনাজ বিদ্রুপের হাসি দিল। কোনো দিনও না, কখনো না। তোর মতো একটা বখাটে লাফাঙ্গা ছেলের এটাই উচিত শিক্ষা। রাফসানের আর সহ্য হলো না। ঠাস করে দুটো লাগিয়ে দিল মেহনাজের গালে, কিন্তু তারপরও এতটুকু দমল না। তোর মতন বখাটে ছেলেরা এর থেকে বেশি আর কি করতে পারে? তুই যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলিস, তাও আমি তোর নাম থেকে অভিযোগ তুলব না। রাফসান এবার কেন যেন এতটুকু রাগ করলো না। শান্ত দৃষ্টিতে ও মেহনাজের দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁট বাঁকিয়ে খানিকটা হাসলো। ঠিক আছে, তাহলে এখন আমার যা করার আমি সেটাই করব। ওর কথায় মেহনাজ কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু ও সেটা রাফসানকে বুঝতে দিল না। কণ্ঠে নিপাত জোরে এনে বলল, কি করবেন কি আপনি? কণ্ঠে নিপাত জোর এনে বলল। রাফসান আড়মোড়া ভেঙে খানিকটা নড়াচড়ে বসলো। মেহনাজের দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করলো। বেশি কিছু করব না, শুধুমাত্র সেটাই করব যেটার অপরাধে তুমি আমাকে দোষী সাব্যস্ত করেছো। মেহনাজ চেয়ে চোখ জোড়া বড় বড় হয়ে গেল। মানে? মনে হচ্ছে তোমাকে শ্লীলতাহানির অভিযোগে আমি এক্সফেল হয়েছি। সুতরাং
এইটুকু বলেই রাফসান মেহনাজের দিকে তাকিয়ে হো হো করে শব্দ করে হেসে উঠল। মেহনাজ এত সময় অনেক জোর খাটিয়ে কথা বললেও এখন ওর ভিতরে আস্তে আস্তে ভয় বাসা বাঁধতে শুরু করলো। ভয় আর আতঙ্কে ক্রমশ ওর গলা শুকিয়ে আসছে। রাফসান কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা কণ্ঠে পুনরায় বলল, তোমাকে আবারও বলছি, আমার উপরের অভিযোগ তুলে নাও, কারণ যে অভিযোগে তুমি আমাকে দোষী সাব্যস্ত করেছো সেটা আমি করিনি। মেহনাজ রাফসানের কথা মানতে নারাজ। চুপ, মিথ্যাবাদী কথাকার। আমি নিজে দেখেছি আপনি আমার পিছনে দাঁড়িয়েছিলেন। অন্য কেউ যদি আমার শাড়ির আঁচল ধরে টান দিত তাহলে সেখানে আপনার জায়গায় অন্য কেউ থাকতো, আপনি থাকতেন না। সুতরাং অভিযোগ উঠিয়ে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা কিভাবে বাঁকা করতে হয় তাই রাফসান মির্জা ভালো করেই জানে। কথাটা বলে রাফসান মেহনাজের আঁচলের দিকে হাত বাড়ালো। সঙ্গে সঙ্গে মেহনাজকে ভয় পেয়ে একটা চিৎকার দিয়ে চোখ বন্ধ করে ফেললো। কিন্তু কেন যেন রাফসানের হাত থেমে গেল। মেহনাজের ভীতু ভীতু মুখশ্রী ওর মনের ভেতরে কেমন যেন একটা নাড়া দিয়ে যাচ্ছে। রাফসান ওর দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, কেন এমন করলে আমার সাথে? একটাবারও কোনটা ভুল কোনটা ঠিক তা যাচাই করার চেষ্টা করলে না? হঠাৎ রাফসানের ঘরের দরজা প্রচণ্ড জোরে এক শব্দ হলো। রাফসান ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে একদম হতভম্ব হয়ে গেল। হতভম্বের তোড়ে ওর অক্ষিচুকল যেন আছড়ে পড়ার ভাব। রাফসান দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে, একজন লেডি কনস্টেবল সহ আরো 3জন পুরুষ পুলিশ। রাফসান মুহূর্তের জন্য হকচকিত হয়ে গেল ও বুঝতে পারছে না এখানে পুলিশকে নিয়ে আসলো। রাফসান মেহনাজের দিকে তাকালো। ওর চোখ জোড়া যেন রাফসানের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছে। রাফসানের আর বুঝতে বাকি নেই এটা মেহনাজের কাজ। লেডি কনস্টেবল সীমায় এগিয়ে গিয়ে এসে মেহনাজের হাতে আর মুখের বাঁধন খুলে দিল। পরন্ত গলায় জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? মেহনাজ ন্যাকা কান্না জুড়ে দিল। আপনার আসতে আর একটু দেরি করলে হয়তো আমি আর ঠিক থাকতাম না। এই লোকটা একটা সাইকো, বিপজ্জনক, ওকে ছাড়বেন না। সীমান মেহনাজকে সান্ত্বনা দিয়ে এক পাশে গিয়ে দাঁড়ালো। রাফসান নির্বিকার ভঙ্গিতে সবটা দেখে যাচ্ছে। ওর মনের মধ্যে প্রতিশোধের আগুনটা আরো দ্বিগুণ হারে বেড়ে গেল। রাগের এক তাণ্ডব লীলা চলছে ওর পুরো অন্তরিক্ষে। রাফসান চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মেহনাজের দিকে। ওর চোখ জোড়া রাগে আগুনের স্ফুলিঙ্গর ন্যায় জ্বলছে, যেন এই আগুন এখনই ওর চোখ থেকে বেরিয়ে এসে মেহনাজকে ভস্ম করে দেবে। মেহনাজের ঠোঁটের কোণে কটাক্ষের হাসি লেগে আছে, যা রাফসানের রাগটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। ওর হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করার প্রয়াস চালাচ্ছে। সাব ইন্সপেক্টর শাহিন আলম গম্ভীর কণ্ঠে বলল, আপনার বিরুদ্ধে কিডন্যাপিং, নারী নির্যাতন এবং শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। রাফসান নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, একটু হেসে বলল, আপনার সাহস কি করে হয় এই রাফসান মির্জাকে ধরার? আমার পরিচয়টা জানেন তো আমি কে? জাস্ট একটা ফোন দেব, সঙ্গে সঙ্গে আপনার চাকরি আউট। শাহিন রাফসানের কথায় কোনো তোয়াক্কা করলো না। আপনি যেই হন না কেন, আইনের চোখে সবাই সমান। আর আমি আপনার ধমককে ভয় পাই না। আমি সরকারের চাকরি করতে এসেছি, আপনার নয়। সুতরাং আর কোনো কথা না বাড়িয়ে আমাদের সঙ্গে চলুন, তা না হলে আপনাকে টেনে নিয়ে যেতে বাধ্য হব। রাফসান সরু দৃষ্টি নিক্ষেপ করলো শাহিনের দিকে। তাই নাকি? ওকে, আপনার অভিযোগের প্রমাণ কোথায়? জানেন তো, প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায় না। সুতরাং এইসব ভুয়া অভিযোগে আমাকে ধরতে পারবেন না। হঠাৎ দরজার কাছ থেকে কেউ একজন ভারিক্কি কণ্ঠে বলে উঠল। সব প্রমাণ আছে। কণ্ঠটা মেহরাজের কানে পৌঁছানো মাত্র ও দ্রুত গতিতে চোখ তুলে দরজার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ও ঠোঁটের কোণে প্রশস্ত এক হাসি ফুটে উঠল। মেহনাজ উচ্ছ্বাসিত কণ্ঠে আওড়ালো, তুহিন। তুহিন মেহনাজের কাছে এগিয়ে আসলো, ওর হাত দুটো ধরে ওর হাতে ছোট্ট একটা চুমু দিল। আবেগী কণ্ঠে বলল, তুমি এখানে জিম্মি হয়ে আছো আর আমি না এসে থাকতে পারি? এই দৃশ্য রাফসানের বুকে জ্বালা ধরিয়ে দিচ্ছে। ওর ইচ্ছে করছে তুহিন যে হাত দিয়ে মেহনাজের হাত ধরেছে ওই হাতটা এই মুহূর্তে ভেঙে ফেলতে, আর যেই ঠোঁট দিয়ে মেহনাজের হাতে চুমু দিয়েছে সেই ঠোঁট কেটে ফেলতে।
ওদের দিকে রাফসানের ক্রুদ্ধতার চাহনি বিরাজমান। রাফসান মেহনাজের পাশে তুহিনকে সহ্য করতে পারছে না। ওর ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তুহিন হলো মেহনাজের মামাতো ভাই, মাহফুজুর রহমানের একমাত্র ছেলে। ওর সাথে মেহনাজের ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রেখেছেন মাহফুজুর রহমান। মেহনাজের অ্যাডমিশনের জন্য বিয়েটা পিছিয়ে গেছে। কিছুদিনের মধ্যেই ওদের বিয়ের ডেট পড়বে। তুহিন এখনও মেহনাজের হাত ধরে রেখেছে। রাফসানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এই দৃশ্য আর সহ্য করতে পারল না। রাফসান তুহিনের কাছে তেড়ে গিয়ে ওর নাক বরাবর সজোরে একটা পাঞ্চ মারল। তুহিন মেহনাজের কাছ থেকে ছিটকে কিছুটা দূরে সরে গেল। ওর এই কাণ্ডে ওইখানে উপস্থিত সবাই রীতিমতো চমকে গেল। মেহনাজ তুহিন বলে চেঁচিয়ে উঠল। ও তুহিনের কাছে যেতে নেবে তখনই রাফসান শক্ত করে মেহনাজের হাত ধরে ফেলল। চিবুক শক্ত করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, খুব দরদ না তোর ওর জন্য? আমি ওর এমন অবস্থা করব যে... কথাটা শেষ করার আগেই রাফসানের গালে মেহনাজের এক থাপ্পড় পড়ল। রাফসান গালে হাত দিয়ে কটমট চোখে তাকিয়ে আছে ওর দিকে। পুলিশ এতক্ষণ সবটা দর্শকের মতো দেখলেও এখন আর চুপ থাকতে পারল না। শাহিন প্যান্টের পেছনে ঝোলানো হ্যান্ড কাফটা বের করে সোজা লাগিয়ে দিল রাফসানের হাতে। ওর চোখ জ্বলছে রাগ আর অপমানের এক অদ্ভুত মিশ্রণ। রাফসান তীক্ষ্ণ স্বরে বলল, হ্যান্ডকাপ পরানোর আগে নিজেরা জানো কাকে আটকাচ্ছ। আমাকে থামানোর মতো সাহস দেখানোর আগে তোমাদের নিজেদের ক্ষমতা যাচাই করা উচিত ছিল। রাফসান হঠাৎ করেই নিজেকে তাদের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তার চেহারায় যেন এক হিংস্রতা ফুটে উঠল। পুলিশ রাফসানের এই আচরণ দেখে আতঙ্কিত হয়ে গেল। শাহিন তার রিভলভারটা বের করে রাফসানের দিকে তাক করলো। আপনি এখান থেকে আর এক পাও নড়তে পারবেন না। শান্ত হন, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। কিন্তু রাফসান যেন তাদের কথা একদমই শুনতে পাচ্ছিল না। সে মেহনাজের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুই কি ভেবেছিস এইসব করস তুই আমাকে দমিয়ে দিবি? আমার রাগ আর প্রতিহিংসা দুটোই এখন শেষ সীমায় পৌঁছেছে। এই অপমানের জবাব আমি নেব সময় মতো। তুহিন নিজেকে স্বাভাবিক করে নিয়ে উঠে দাঁড়ালো। রাফসানকে ব্যঙ্গাত্মক গলায় বলল, আগে জেল থেকে বের হ, তারপর জবাব দিস। কথাটা বলে তুহিন ওর প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করলো। তারপর একটা ভিডিও ওপেন করে শাহিনের হাতে দিল, যেখানে দেখা যাচ্ছে মেহনাজকে কতগুলো লোক মিলে তুলে নিয়ে যাচ্ছে। রাফসানও ভিডিওটার দিকে ড্যাব ড্যাব করে চোখে তাকিয়ে আছে। তুহিন সবাইকে ঘটনাটা খুলে বলা শুরু করলো। আমি নাজুকে আনার জন্য ভার্সিটির দিকে যাচ্ছিলাম। তখনই দেখলাম কিছু লোক ওকে মুখ চেপে টেনে হিঁচড়ে গাড়িতে উঠিয়ে নিচ্ছে। আমি ছিলাম একা, ওরা ছিল বেশ কয়েকজন। আমি কিছুতেই ওদের সাথে পেরে উঠতাম না। তাই আমি সঙ্গে সঙ্গে আমার ফোনে ভিডিও অন করে পুরোটা ভিডিও করে রাখি, সাথে ওর গাড়ির টেমপ্লেট। ও তারপর আমার এক সার্জেন্ট বন্ধুর সাহায্যে আমি সেই গাড়ির মালিকের ঠিকানা বের করি। তারপর জানতে পারি সেই গাড়ি রাফসান মির্জার। তারপরে এই ভিডিওটা আমি থানায় নিয়ে দেখাই। ওরা নাজুর মোবাইল নাম্বার ট্র্যাক করে এই লোকেশন অবধি পৌঁছেছে। রাফসান তুহিনের কথায় এতটুকু বিচলিত হলো না, উল্টো হেসে উঠল। এই ভিডিওটা কিন্তু প্রমাণ করে না আমি ওকে কিডন্যাপ করিয়েছি। কোনো প্রত্যক্ষদর্শী বা চক্ষুষ প্রমাণ নেই যার ভিত্তিতে আমাকে অপরাধী প্রমাণ করবে। রাফসানের কথা শুনে মেহনাজ বিদ্রূপের হাসি দিল। ওর ব্যাগের কাছে এসে ভেতর থেকে ওর মোবাইল ফোনটা বের করলো। মোবাইলের লক খুলে একটা অডিও চালু করলো, যেখানে রাফসান আর মেহনাজের কথোপকথন শোনা যাচ্ছে। যা শুনে রাফসান তো বিস্ময়ের চরম শিখরে পৌঁছে গেল। ও উজবুকের ন্যায় তাকিয়ে আছে মেহনাজের দিকে। মেহনাজ রাফসানের দিকে তাকিয়ে বাঁকা হাসল। মিস্টার রাফসান মির্জা, আপনি নিজেকে যতটা চালাক মনে করেন আপনি আসলে ততটা চালাক নন। আপনার লোকরা যখন আমার মুখ চেপে গাড়িতে ধরে উঠিয়েছিল তখন আমি পুরোপুরি জ্ঞান হারাইনি। আমি চিৎকার করতে পারতাম, কিন্তু আমার সেই চিৎকার কারো কানে পৌঁছাইতো না। তাই আমি বুদ্ধি করে আমার ফোনটা সাউন্ড রেকর্ডার অপশন চালু করে রাখি, যাতে আমার সাথে যা হচ্ছে বা কি হবে তার এভিডেন্স আমার কাছে থাকে। রাফসানের সমস্ত কথা বন্ধ হয়ে গেল। ও আর কিছু বলতে পারলো না। নিচের দিকে তাকিয়ে আছে। নিজের পরাজয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিন্তু তার মনের ভেতরে এক অদ্ভুত চাপা ক্রোধ কাজ করছে, যেটা তার চোখে স্পষ্টভাবে ফুটে উঠেছে। অন্যদিকে মেহনাজের চোখে মুখে তৃপ্তি ঝিলিক।
পুলিশ রাফসানকে শক্ত করে ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। রাফসান হাঁটতে হাঁটতে একবার পিছে ফিরে মেহনাজের দিকে তাকালো। তার চোখে যেন প্রতিশোধের ছাপ। মেহনাজ তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। ওর বিন্দুমাত্র বিচলিত হলো না। তার মুখে দৃঢ়তা প্রকাশ পাচ্ছে। রাফসান ধীর কণ্ঠে হিসিয়ে মেহনাজকে বলল, গল্পটা এখানে শেষ নয়। খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। তখন এই অপমানের প্রতিশোধ আমি ঠিকই নেব। আর সেই দিনটার জন্য তৈরি থেকো। মেহনাজ ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে উত্তর দিল, কাছে থাকে। এই গল্পটা যতই লম্বা হোক না কেন, ন্যায়ের সামনে সেটা শেষ হবেই। এবার তোমার নিজের ভুলের ফল ভোগ করার সময়। রাফসানকে পুলিশের গাড়ির কাছে আনা হলো। রাস্তার চারপাশে লোকজনের ভিড় জমে গেল। সবাই বিস্ময়ের সাথে তাকিয়ে দেখছিল রাফসান মির্জার এই পতন। কিছু লোক ফিসফিস করে বলল, এত ক্ষমতাবান মানুষ দেখো এখন কেমন করে মাথা নিচু করে যাচ্ছে। রাফসান হাত মুষ্টিবদ্ধ করে সবটা সহ্য করার চেষ্টা করছে। রাফসান পেছনে ঘুরে মেহনাজের দিকে আরো একবার তাকালো। মেহনাজের ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক এক হাসি লেগে আছে, যা রাফসানের রাগটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। পুলিশ রাফসানকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। পুলিশের গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। গাড়িটা চলতে শুরু করলো। চারপাশের ভিড় ধীরে ধীরে ছত্রভঙ্গ হতে লাগলো। মেহনাজ নিজের ব্যাগ তুলে নিয়ে তুহিনের হাতে ধরে হাঁটতে শুরু করলো। তার মনে হালকা প্রশান্তি, কিন্তু এই জয়ের পেছনের লড়াইটা তার মনে গভীর দাগ কেটে গেছে। রাফসান গাড়ির ভেতরে বাকরুদ্ধ হয়ে বসে আছে। রাফসান তপ্ত এক শ্বাস নিল, ঠোঁটে ঠোঁট চেপে ধরলো, ক্রোধান্বিত চিত্তে আওড়ালো, খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার আবার দেখা হবে মেহু বেবি। আর এমন জায়গায় দেখা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এক হাঁটু সোজা রেখে অন্যটা ভাঁজ করে সেন্টারের ওপর এক হাত রেখে বসে আছে রাফসান। জেলের দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আজকে সব ঘটনাগুলো ভাবছে। সব কিছু কেমন একটা ধোঁয়াশার মতো লাগছে ওর কাছে। ঘটনাগুলো একটার পর একটা মাথায় সাজাতে শুরু করলো। হঠাৎ ওর মনে পড়লো তুহিন যে গাড়ির নাম্বার প্লেটের কথা বলেছিল সেটা তো ওর নামে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি। এমনকি এখনো পর্যন্ত কোনো নাম্বার প্লেটই লাগানো হয়নি, কারণ ওটা ব্ল্যাক গাড়ি ছিল। কথাটা ভাবতেই ওর মাথায় চক্কর দিয়ে উঠল। ও বুঝতে পারলো তুহিন আর মেহনাজ মিলে ওকে সম্পূর্ণভাবে বোকা বানিয়েছে। কিন্তু ওর দৃঢ় বিশ্বাস এই সমস্ত প্ল্যানিং মেহনাজের, কারণ মেহনাজের তুখোর আর উপস্থিত বুদ্ধি সম্পর্কে ভালোই জানা আছে রাফসানের। রাফসানের এই বোকামির জন্য নিজের উপর ভীষণ রাগ হলো। জেলের দেওয়ালে এক ঘুষি মেরে ব্যথা অনুভব করেও যেন রাগের আগুন প্রশমিত করতে পারল না। চোখের সামনে বারবার মেহনাজের মুখটা ঘুরপাক খাচ্ছে। সাধারণ একটা মেয়ে ওর মতো একজনকে কিভাবে এত বড় ফাঁদে ফেললো, ভাবতেই ওর রাগ আরও মাথাচাড়া দিয়ে উঠল। কিন্তু এত সব কি করে করলো সেটাই বুঝতে পারলো না সে। রাফসান গভীর এক ধ্যানে মগ্ন হলো। ওর ভাবনার ব্যাঘাত ঘটিয়ে একজন কনস্টেবল এসে বলে গেল, ওর সাথে দেখা করতে একজন এসেছে, তার নাম মেহনাজ শিকদার। কথাটা শুনে রাফসানের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। এই হাসির মানে একমাত্র রাফসান ছাড়া আর কেউ জানে না। রাফসানকে সেল থেকে বের করে অন্য একটা রুমে রাখা হলো। ছোট্ট একটা রুমটায় বিশেষ কিছু নেই। রুমটা আকস্মিক অন্ধকারে ছেয়ে আছে। ওর মাথার উপরে ছোট্ট একটা টিমটিমে নিভু নিভু লাইট জ্বলছে। একটা ছোট্ট টেবিলে তার দুই সাইডে ছোট্ট দুইটা চেয়ার, যেটার এক পাশে রাফসান বসে। রাফসান অধীর আগ্রহে অপেক্ষা করছে মেহনাজের জন্য, কারণ ওর সাথে অনেক হিসাব বাকি আছে। আর কখন থেকেই সেই সমস্ত হিসাব কাউন্টিং শুরু হবে ওর। কিছুক্ষণ পর রাফসান কারো পায়ের আওয়াজ শুনতে পেল, যা শুনি ও বুঝতে পারলো মেহনাজ এসেছে। ওর নিজেকে স্বাভাবিক করে কিছুটা নড়ে চড়ে বসলো। মেহনাজ খুটখুট পায়ে শব্দ করে রুমে প্রবেশ করলো। ওর দিকে রাফসান বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ এই রূপে কোনো দিনও ওকে দেখেনি রাফসান। ওর পরনে হালকা ধূসর রঙের একটা টপস, ডার্ক ব্লু রঙের জিন্স, সাথে ক্রিম কালারের ডেমিন জ্যাকেট, ব্ল্যাক কালারের ব্লক হিল, কানে ম্যাচিং করা দুল।
হাতে ব্রেসলেট, চোখে গাঢ় টানা কাজল, আর আইলাইনারের সাথে সানগ্লাস, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, আর চুলগুলো উঁচু করে ঝুঁটি করা। সব মিলিয়ে জাস্ট ওয়াও। সানগ্লাস খুলে টপসের সাথে আটকে দিয়ে অন্য পাশে চেয়ারে বসলো মেহনাজ। মুখে অন্যরকম এক অ্যাটিটিউড ভাব আর ঠোঁটের কোণে বাঁকা হাসি। দুই হাত একসাথে মুচড়ে ঘাড়ের পাশে রেখে রাফসানের দিকে তাকালো সে। মেহনাজ রাফসানকে উদ্দেশ্য করে সরু কণ্ঠে বলল, তা কেমন আছেন মিস্টার নেতা সাহেব? রাফসান আজ ওর হাবভাব দেখে একদম অবাক। রাফসান ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। মেহনাজ হালকা হেসে বলল, আমি জানি আজকে আমাকে অনেক সুন্দর লাগছে, তাই বলে এইভাবে তাকিয়ে থাকবেন নাকি? মেহনাজের কথায় রাফসান যেন পুরোই অবাক বনে গেল। মেহনাজের সামনে একটা চুপকে মারল। ও হ্যালো, কোথায় হারিয়ে গেলেন? রাফসান দাঁতে দাঁত চিবিয়ে হিসিয়ে বলল। গেমটা খুব ভালোই খেলেছেন মিস মেহনাজ শিকদার। রাফসানের কথা শুনে মেহনাজ অট্ট হাসিতে ফেটে পড়ল। রাফসানের চিবুক শক্ত করে ওর দিকে তাকিয়ে আছে। মেহনাজের গা জ্বালানো হাসি ওকে ক্রুদ্ধ করে তুলছে, কিন্তু চোখ মুখ খিচে সবটা সহ্য করে যাচ্ছে সে। হাসি থামিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এত বড় একজন নেতার কাছ থেকে এটা আমি আশা করিনি। রাফসান বুঝেও না বোঝার ভান করলো। মানে? মানে যা শুনলেন তাই। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসাপটা করে বলো। ওকে ওকে, রিল্যাক্স, এত হাইপার হওয়ার কিছু নেই। আমার এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার বোর লাগছিল, তাই যা বলার আমি সোজাসুজিই বলছি। রাফসান উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনাজের দিকে। ওর ভাবনার সাথে মেহনাজের কথা মিলে গেলেই তো গল্পে আসল টুইস্ট আসবে। রাফসান এমন ভান ধরলো যে ও কিছুই বুঝতে পারছে না। মেহনাজ বলা শুরু করলো, প্রিন্সিপাল স্যার, আপনাকে এক্সপেল করার পরেও আপনি রুম থেকে বের হওয়ার সময় আমাকে যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো আমার মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল রাফসান মির্জার মতন একজন এত বড় নেতা সাহেব আমাকে ছেড়ে দিবে না। কোনো না কোনোভাবে ঠিক সে তার প্রতিশোধ নেওয়ার জন্য মাফি হয়ে উঠবে। কথাগুলো ভাবতে ভাবতে হাঁটছিলাম। হঠাৎ অসাবধানতাবশত আমার শাড়ির পা কুচিতে পা লেগে কুঁচকে হালকা নষ্ট হয়ে গেছিল। তাই আমি শাড়ি ঠিক করার জন্য ওয়াশরুমে যাই। শাড়িটা ঠিক করে বের হওয়ার সময় ওয়াশরুম এর বাইরে আমি কিছু শুনতে পাই। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে কেউ একজন খুব ফিসফিস আওয়াজে কথাগুলো বলছে। আমি তার কথা পাত্তা না দিয়ে বের হতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার নামটা তার মুখে উচ্চারিত হতে শুনলাম। সঙ্গে সঙ্গে মোবাইলের রেকর্ডার অপশন চালু করে তার সমস্ত কথা রেকর্ড করে নিলাম। তারপর যখন তার কথা বলা শেষ হয়ে গেল, শটান হয়ে তার সামনে দাঁড়িয়ে গেলাম। তাকে দেখে বুঝতে পারলাম সে আমার আকস্মিক উপস্থিতিতে একদম বিস্মিত হয়ে গেছে। আতঙ্কর ছাপ তার মুখে ফুটে উঠেছিল, তার চোখে মুখে। আমি সেই সুযোগটা কাজে লাগালাম। আমার মোবাইলের রেকর্ডিংটা তার সামনে চালু করে দিই। রেকর্ডিংটা শুনে সে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। এক পর্যায়ে সে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করলো। আমি তার ভয়টাকে সুনিপুণভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করি। পুলিশ আর জেলের ভয় দেখিয়ে তখন সে আমার কাছে গড়গড় করে আপনার সব প্ল্যানিংয়ের কথা বলে দেয়। তারপর তার সাথে আমি দারুণ একটা ডিল করি। কথাগুলো বলে মেহনাজ খানিকটা দম নিল। রাফসান পুরো কথা শোনার জন্য মরিয়া হয়ে আছে। কি হলো, থেমে গেলে কেন? পুরোটা শেষ করো। ওয়েট, এত তাড়া কিসের? মেহনাজ আবারও বলতে শুরু করলো, আপনার সাথে তার 5 লাখ টাকার কন্ট্রাক্ট হয়েছিল। আমি তাকে দ্বিগুণ টাকার অফার করি। প্রথমে সে রাজি হয়নি, কারণ আপনার নেমক খেয়ে আপনার সাথে নেমখারামি করতে চায়নি। তারপর ওই যে আমার রেকর্ডিংটা তার কাজে লাগাই। তা সে পুলিশের ভয়টাও আছেই তো। আমি কিছু টাকা খাইয়ে গাড়ির একটা ফেক নেম প্লেট তৈরি করাই। তারপর সেটা কিছু জাল কাগজ তৈরি করে আপনার নামে করি। তারপর
তারপর আমি তুহিনকে ফোন দিয়ে সবটা জানাই, ওকে আমার প্ল্যানিং বলি। ও ঠিক সেভাবেই আমার প্ল্যানিং মোতাবেক কাজ করে। আর আমার ফোনটা রেকর্ডিং অপশনটা আমি আমাকে গাড়িতে উঠানোর আগেই চালু করে রাখি। তারপর বাকিটা আপনার প্ল্যানিং মাফিক হয়। আপনারা গুলি তারপর আপনার প্ল্যান মাফিকই হয়। আপনার গুটি যে আপনার দিকে ঘুরে গেল, পাশার চাল যে উল্টো হয়ে গেল মিস্টার রাফসান মির্জা। এখন কি হবে আপনার? আহরে! আর হ্যাঁ, আমাকে সাহায্যকারী ব্যক্তিটা কে জানেন?